ব্যাংক ও আর্থিক খাতে দীর্ঘদিন ধরেই অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে। মন্দ ঋণ ও খেলাপি ঋণ আমাদের ব্যাংকিং খাতের বড় একটি মাথা ব্যথার কারণ। এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে। বিভিন্ন দুর্বল ব্যাংকের কারণে সবল ব্যাংকগুলো ভুক্তভোগী হচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। এই দুর্বল ও সবল ব্যাংকের একীভূতকরণ এবং পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংক যে নীতিমালায় পরিবর্তন এনেছে সেটা ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে কতটুকু ভূমিকা রাখবে এবং বর্তমান যে ব্যাংকিং খাতের যে সংকটগুলা সেই সংকটগুলা নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা কেমন ভূমিকা রাখবে, এমন সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন জনাব মামুন রশিদ, বিশিষ্ট ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক। তিনি বর্তমানে পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির ম্যানেজিং পার্টনার হিসেবে কাজ করছেন। এখন দুটি ব্যাপার রয়েছে। একটি ব্যাপার যেটি পত্রিকায় এসছে সেটি হচ্ছে তারা উপর থেকে নির্দেশিত হয়েছে তাদেরকে মার্জ করার জন্য, কিংবা তাদেরকে চিহ্নিত করা হয়েছে, কিংবা মার্জারের পক্ষে যে একটা প্রেশার সৃষ্টি হয়েছে এটা আমাদের উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে হোক আর রাজনৈতিক কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে হোক, যেটা শোনা যাচ্ছে করিডোরে, যে তারা অনেকটা নির্দেশিত হয়ে, আমিও মনে করছি কিছুটা নির্দেশিত হয়ে কিছুটা তাড়াহুড়া করেই জিনিসটা লঞ্চ করে দেওয়ার চেষ্টা রয়েছে। এটা মূলত হয়তো উন্নয়ন সহযোগীদের কারণে, এবং হয়তো বা তার সাথে জড়িত রয়েছে সরকারের উচ্চ মহলের কিছুটা সিদ্ধান্ত যে এটা লেট আস রোল ইট আউট। এখন যাদেরকে চিহ্নিত করা হয়েছে এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংকের অবস্থা তো খুব খারাপ, একটি কালো ব্যাংক। যে কোনো মূল্যায়নে, যদিও কালো ব্যাংক বলা হয়নি, রঙের ক্ষেত্রে লাল পর্যন্ত বলা হয়েছে, কিন্তু আমরা মনে করি অ্যাকাউন্টিংয়ের ভাষায় যদি কোয়ালিটেটিভ জাজমেন্ট অ্যাপ্লাই করা হয়, পদ্মা ব্যাংকে যেটি বলা হচ্ছে, যেটি 60% তাদের ব্যাড লোন। আমাদের ধারণা, আজকে আমি একটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রধানের সাথে কথা বলেছি, এবং ওনার যেহেতু ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি রিচ এবং উনি আমার সাথে একমত হয়েছেন, আমি ওনার সাথে একমত হয়েছি যে কোয়ালিটেটিভ জাজমেন্ট অ্যাপ্লাই করলে এবং সিকিউরিটি কোলাটেরাল বলতে আমরা যা বুঝি, কিংবা প্রচলিত সিকিউরিটি কোলাটেরাল যা আছে ওই ঋণগুলোর এগেনস্টে, সেগুলোর মধ্যে আরও বেনামি ঋণ আছে কিনা, কোনো ঋণ লুকিয়ে আছে কিনা, কিংবা দুর্বল ঋণ সবল ঋণ হিসাবে রিপোর্টেড করা হয়েছে কিনা বাংলাদেশ ব্যাংকের কাছে, সেগুলা ধরলে, যেহেতু ওনার ব্যাংকও একটি সরকারের যে স্কিম ছিল পদ্মা ব্যাংকে বাঁচানোর, সেই ক্ষেত্রে সেই স্কিমের একটি অংশীদার, তারা মনে করেন তারা কোনো টাকা আর আশা করছেন না অলমোস্ট পদ্মা ব্যাংক থেকে, কারণ সমস্ত টাকাই নস্যাৎ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। তো সেইটাকে যদি আমি কিছুটা হলে কয়েনেজ দেই, তাহলে তো পদ্মা ব্যাংক একটা কালো ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের শ্রেণীকরণের ক্ষেত্রে প্রেক্ষিতে সেটি হচ্ছে আমাদের এক্সিম ব্যাংক। তো সেই ক্ষেত্রে তারা মার্জ হলে পদ্মা ব্যাংকের ভ্যালুয়েশন কিভাবে করবে এক্সিম ব্যাংক, সেটা কি পদ্মা ব্যাংক আর এক্সিম ব্যাংকের মার্জার হবে, নাকি এক্সিম ব্যাংকের কোনো কর্তা ব্যক্তি তার কোনো ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করবে, এটা করার মাধ্যমে কোনো কিছু পায়, যে ব্যাংকটা তো মরেই গেছে, ব্যাংকটাতে টাকা দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আর আইসিবির ইকুইটি আছে, তো সেই ক্ষেত্রে টাকা পদ্মা ব্যাংকের মাধ্যমে যদি লস হয়, সেটা লস হবে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, সোনালী, জনতা, অগ্রণী কিংবা রূপালী আর আইসিবির, আমার তো কিছু হবে না। আর বাকি হচ্ছে সাধারণ জনগণের যদি কোনো ডিপোজিট চলে গেছে, আমরা শুনেছি পরিবেশ অধিদপ্তরের টাকা আটকে আছে, রাজুকের টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে, তাহলে লস কে হবে? ওই পাবলিক ইনস্টিটিউশন, কিছু ডিপোজিটার, আর হচ্ছে আবার কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। কিন্তু পদ্মা ব্যাংক যদি ডেফিনিটিভ কোনো উদ্দেশ্য না নিয়ে, স্ট্রাকচার না নিয়ে অধিগ্রহণ করা হয়, তাহলে তো পদ্মা ব্যাংক থেকে কেন আমি অধিগ্রহণ করব? পদ্মা ব্যাংকের দাম কত? পদ্মা ব্যাংকের লিস্টেড না হতে পারে, তার শেয়ার প্রাইস কত, তার ফোর্স সেল ভ্যালু কত, এগুলো যদি অ্যাকাউন্টিংগুলো ঠিক না করা হয় এবং
এক্সিম ব্যাংক একটা ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক একটি ট্রেডিশনাল ব্যাংক, এই শেয়ার সোয়াপটা কিভাবে আমি করব। তারপরে আমি তো কোনো কারণ দেখি না একটি ভালো ব্যাংক এটি কালো ব্যাংক কিংবা লাল ব্যাংকও যদি হয়, লাল কালো ব্যাংক যদি ধরা হয়, তাহলে সে কিনবে কেন? আমার মনে হয় ডাল মে কুচ কালা হয়। এটার পিছনে আরও কিছু উদ্দেশ্য আছে, হয় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা কিংবা অনুরোধে ঢেকে গেলা। বাট কোনো ব্যবসায়ী অনুরোধে, যেখানে পরিচালনা পর্ষদ কাজ করে, এটা লিস্টেড কোম্পানি, সে অনুরোধে বা ঢেকে গেলবে কেন? তার তো অটোমেটিক তার শেয়ার প্রাইস অনেক পতন হবে। যদি বাজারকে বাজারের মতো চলতে দেওয়া হয়, আপনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সদস্যদের সাথে কথা বলতে পারেন, মাননীয় চেয়ারম্যানের সাথে কথা বলতে পারেন, যে কোনো অ্যাকাউন্টিংয়ের অধ্যাপকের সাথে কথা বলতে পারেন, যে কোনো বিচার বিশ্লেষণে এক্সিম ব্যাংকের লস হবে, তো সে কেন এই ব্যাংকটি কিনবে? এই মার্জারে কি ব্যাংকিং খাতের সমস্যা দূর হবে? দূর হবে না। ব্যাংকিং খাতের সমস্যা কি? ব্যাংকিং খাতের সমস্যা মন্দ ঋণ, ব্যাংকিং খাতের সমস্যা বেনামী ঋণ, ব্যাংকিং খাতের সমস্যা ক্যাপিটাল শর্টফল কিংবা মূলধনের অপর্যাপ্ততা, ক্যাপিটাল বাসেল 1, বাসেল 2, বাসেল 3 অনুসারে এখন ব্যাংকিং খাতের যে আরেকটি সমস্যা হচ্ছে, ব্যাংকিং খাতে কোনো অপরাধের বিচার অনেক দীর্ঘসূত্র হয়ে যায়, বিচার করা যায় না, ঠিক সময় করা যায় না এবং অনেক সময় বেঁচে যায়। ব্যাংকিং খাতে সমস্যা হচ্ছে সঠিকভাবে ব্যাংকের যে ঋণটা স্ট্রাকচারিং করা হয় না, ব্যাংকের প্রোডাক্টটা স্ট্রাকচারিং করা হয় না, ব্যাংকিং খাতে লোকবলের গুণগত মান অত্যন্ত দুর্বল, ব্যাংকিং খাত চালায় পরিচালকদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে, সেখানে ভালো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের খুব একটা সে থাকে না, সে থাকলে তাকে বন্ধ করে দেওয়া হয় কিংবা তাকে লোভ লালসা দেখানো হয়, তাকে অতিরিক্ত সুযোগ সুবিধার লোভ লালসা দেখানো হয়। তাহলে এইভাবে যদি আমরা হঠাৎ করে এক্সিম ব্যাংক আর পদ্মা ব্যাংক যদি আমরা মার্জ করে দেই, সঠিক সমস্যাটি ডায়াগনোসিস না করে এবং ডায়াগনোসিস করে রোগ নির্ণয় করার পরে সঠিক ওষুধটি যদি আমি না দিই, সেটার মধ্যে স্ট্রাকচারিং হতে পারে, সেটার মধ্যে পরিচালনা পরিষদের চেঞ্জ করতে হতে পারে, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের সংখ্যা বাড়ানো হতে পারে, অডিট কমিটিকে শক্তিশালী করার ব্যাপার থাকতে পারে, রিস্ক অ্যাডজাস্টেড ক্যাপিটাল বাড়ানোর প্রয়োজন থাকতে পারে বাসেল 3 অনুসারে। সেইগুলা নির্ণয় না করে, সেইগুলার সমাধানের পথ বের না করে শুধুমাত্র মার্জারের মাধ্যমে, আমার মনে হয় না, এটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা ফর্ম ফিলিং এক্সারসাইজের মতো। IMF কিংবা বিশ্বব্যাংকের নির্দেশে কিংবা উপরের লেভেলের কোনো সিদ্ধান্তের প্রেক্ষিতে এটা একটা ফর্ম ফিল আপ এক্সারসাইজের মতো হতে যাচ্ছে, কিংবা কোনো একটা একক ব্যক্তি কিংবা ব্যাংকের মালিক তার পক্ষে কিছু সুবিধা কিংবা স্বার্থ চরিতার্থ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সময় আমাদেরকে বলে দিবে। শুধু পরিবার তো না, এটা ব্যাপারটা হচ্ছে একক ব্যক্তি চেয়ারম্যানরা। বেশিরভাগ ব্যাংকে চেয়ারম্যানদেরকে না ধরলে কোনো কাজ হয় না। দ্বিতীয় হচ্ছে চেয়ারম্যানরা নিজের নামে লাইসেন্স নিয়ে পরে টাকাটা জোগাড়ের পরে আপনি যদি ব্যাংকগুলার তৈরি করার জন্ম নেওয়ার ইতিহাস পর্যালোচনা করেন, দেখবেন প্রিমিয়াম নিয়ে নিজেরটা ফ্রি করে ফেলেছে, অন্যদের থেকে টাকা নিয়েছে। তো এইভাবে যে ব্যাংক গড়ে তোলে, এবং সেই চেয়ারম্যানরা বেশিরভাগই আবার সরকার দলীয় সদস্য, বেশিরভাগ আবার এমপিও, কিংবা তারাই সরকারের বিভিন্ন এফবিসিসির প্রেসিডেন্ট হওয়া, বিভিন্ন চেম্বার বডির প্রেসিডেন্ট হওয়ার এই পদটি তারা অলঙ্কিত করেন, অনেক সময় কলঙ্কিতও করেন। সেই ক্ষেত্রে এইটার সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, সামগ্রিক যে ব্যাংকিং সেক্টরের ইকোসিস্টেম, সেইটাকে পাশ কাটিয়ে তো আর হঠাৎ করে একটা ফেরেস্তা এনে অন্য জায়গাতে ইম্পোর্ট করে চেয়ারম্যান বানালে ব্যাংকের কোনো কিছু হবে না। এটাকে আমি স্বাগত জানাই। অবশ্যই শুরু করতে হবে এক জায়গায় না এক জায়গায়। আমি মাননীয় গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের কর্তা ব্যক্তিদের স্বাগত জানাই, ধন্যবাদ দেই। এটা আরও বাড়তে হবে। ভারতের দিকে তাকালে, শ্রীলঙ্কার দিকে তাকালে আরও বাড়তে হবে, বাট ইট হ্যাজ স্টার্টেড। ওনারা অচল আয়তনকে ভাঙতে পেরেছেন, এই জন্য আমি ধন্যবাদ দিই। এখন দ্বিতীয় কাজ হবে, সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কাদেরকে সিলেক্ট করছি আমরা, এটা কারা সিলেক্ট করে দিচ্ছে এবং কি নীতিতে, কি
কি কি বিষয় যাচাই করে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বানানো হচ্ছে, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে কিনা। আপনি যেমনটা আপনার পত্রিকার সাথে সাক্ষাৎকারের প্রতি দিক নির্দেশ করেছেন, তেমনটি আমি আরেকটি ইংরেজি পত্রিকায় লিখেছিলাম, হাউ ইন্ডিপেন্ডেন্ট আর দ্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। আরেকটি জায়গায় কনক্লুড করেছিলাম যে ইফ ইউ পে পিনাট ইউ গেট মাংকিজ অনলি। বাদাম ছড়িয়ে দিলে আপনি বানর পাবেন শুধু। সুতরাং বানরের মতো যদি কাজ করে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কাজ হবে না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। আমি অবশ্যই সমর্থন করি, কারণ আপনি যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেখেন, আপনি যদি সিটি ব্যাংক দেখেন, আপনি যদি HSBC দেখেন, তাদের তো 99% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তাদের ওনার কোথায়? কোথায় ওনার রিপ্রেজেন্টেটিভ? This entire bank is being run by the independent director. But আমাদের এখানে একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে, নাহলে তো হঠাৎ করে একটা হাহাকার পড়ে যাবে। আমাদের যে রাজনৈতিক পরিবেশ, এই সমস্ত ব্যাংকের পরিচালকরা মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দেয়, মুক্তিযুদ্ধ জাদুঘরে টাকা দেয়, গভর্নর সাহেবের জন্য যে কোনো বিপদ আপদে কম্বল দেয়, ত্রাণ তহবিলে টাকা দেয়, এগিয়ে আসে। সেইটা তো আস্তে করে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুসারে আমি দিব না। সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এরা বিরাটভাবে রাজনৈতিক প্রেক্ষিতে বিরাট বিজ্ঞাপন দেয়। আমাদের জাতির জনকের জন্মদিনে, মৃত্যু দিবসে বিরাট বিজ্ঞাপন দেয়। হয়তো অ্যাকাউন্টিং ফার্ম, বিগ 4 ফার্ম এটা অ্যালাউ করবে না। তুমি কেন বিজ্ঞাপন দিচ্ছ? এটা পলিটিক্যাল কম্প্রোমাইজ, পলিটিক্যাল এক্সপোজ পারসন, পিপি, সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ইন্ডিভিজুয়াল, এসপি, তাই না, সিগনিফিক্যান্ট পলিটিক্যাল পারসন, এসপিপি, এগুলো হয়ে যাচ্ছে। একটা জয়েন্ট সেক্রেটারির উপরে কেউ যদি পরিচালনা পর্ষদে থাকে ওই মাপের, কিংবা কোনো এমপি কিংবা সাবেক এমপি, তারা যদি কোনো পরিচালনা পর্ষদে থাকে, তারা সিগনিফিক্যান্ট পাবলিক ফিগার হয়ে যান। সিগনিফিক্যান্ট পাবলিক ফিগার যদি বেশি থাকে, সেই ব্যাংকের সাথে অনেক বিদেশি ব্যাংক তারা ক্রেডিট লাইন দিবে না।